শহরে বসবাস করা একসময় অনেকের কাছে স্বপ্ন ছিল। শহর মানেই যেন উন্নত জীবনযাপন, অনেক সুযোগ সুবিধে, কিন্তু এখনো কি তেমনটাই বলা চলে? নমস্কার, ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি, দেবী সাহা। বড় শহরগুলোর নাম বললেই এখন দূষিত বাতাস, যানজট, কংক্রিটের জঙ্গল, সবুজের অভাব, স্যানিটেশনের অভাব, এই সমস্ত কিছুই চোখের সামনে ভাসে। আর তাই আমাদের শহরগুলোকে সত্যিকারের উন্নত করা জরুরি হয়ে পড়েছে। কিন্তু কিভাবে তা সম্ভব? আজকের পর্বে থাকছে তারই উত্তর। দেখবেন কি করে একজন নারীর উদ্যোগে বর্জ্য আলাদা করতে উদ্বুদ্ধ হয়েছেন চেন্নাইয়ের একটি লোকালয়ের বাসিন্দারা, এবং জার্মানির বিশেষজ্ঞরা কনক্রিটের বিকল্প হিসেবে কি ধরনের প্রাকৃতিক উপকরণ কাজে লাগানোর চেষ্টা করছেন। কিন্তু শুরুতেই যাব দিল্লিতে। এই মেগা শহরের অন্যতম সমস্যা হলো বায়ু দূষণ, আর এর জন্য এখানকার বর্জ্য ব্যবস্থাপনা বৃহৎ অংশে দায়ী। অনেক শহরই বর্জ্য পুড়িয়ে ফেলাকে এই সমস্যার সমাধান হিসেবে মনে করেন। ঠিক সেরকমই দিল্লিও বর্জ্য ব্যবস্থাপনা আর বিদ্যুৎ উৎপাদনের জন্য বর্জ্য পুড়িয়ে ফেলাকেই সমাধান হিসেবে বেছে নিয়েছে, কিন্তু এর প্রবল ক্ষতিকর দিকও রয়েছে। দেবকুমার বানসাল 12 বছর ধরে দক্ষিণ দিল্লির সবুজে ঘেরা জাসোলা বিহারে থাকেন। তবে প্রথম দেখায় এখানে সবুজ খুঁজে পাওয়া কঠিন হতে পারে। পাতায় কতটা ধুলো জমছে। আমি সকালবেলা গাড়ি বাইরে রাখলে তার উপর ধুলোর স্তর জমে যায়। পেছনের কারণ জানতে বেশি দূরে যেতে হবে না। বানসালের বাড়ি থেকে মাত্র 3 কিলোমিটার দূরে তিমারপুর ওখলা ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্টের অবস্থান, যেখানে বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন প্রায় 2000 টন আবর্জনা পোড়ানো হয়। অনুসন্ধানী সাংবাদিক মারিয়া আবি হাবিব নিউ ইয়র্ক টাইমসের জন্য এই নিয়ে প্রতিবেদন করতে গিয়ে ভয়াবহ কিছু তথ্য পেয়েছেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ও জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সাথে 4 বছরেরও বেশি সময় ধরে এই কেন্দ্রের চারপাশের মাটির নমুনা ও বাতাসের মান পরীক্ষা করা হয়েছে। তা যাচাই করা হয়েছে অন্যান্য আবাসিক অঞ্চলের সাথে। ক্ষতিকারক ভারী ধাতু আপনার স্বাস্থ্য ও জীবনযাত্রাকে ব্যাহত করে। সেই সব ধাতু এই কেন্দ্রের চারপাশে ব্যাপক মাত্রায় পাওয়া গিয়েছে, কিন্তু 9 কিলোমিটার দূরের এলাকায় এই মাত্রায় সীসা, আর্সেনিক পাওয়া যায়নি। তার এই প্রতিবেদন অনলাইনেও প্রকাশিত হয়েছে। সেখানে অতিমাত্রার এই দূষণের তথ্য তিনি তুলে ধরেছেন। বিশেষত ক্যাডমিয়ামের মতো বিষাক্ত ধাতুর মাত্রা আশঙ্কাজনক হারে বেশি ছিল। ম্যাঙ্গানিজ, আর্সেনিক, সীসা ও কোবাল্টেরও অতিরিক্ত উপস্থিতি পাওয়া গেছে। এই এলাকা ও আশেপাশের মানুষজনের স্বাস্থ্যের উপর এর কী প্রভাব পড়ছে সেই তথ্য তিনি তুলে ধরেছেন তার প্রতিবেদনে। আমরা স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর মিশ্রার সাথে কথা বলেছি। তিনি এই কেন্দ্রের পাশেই সুখদেব বিহারে থাকেন। Sukhdev Vihar neighborhood right next to the plant, and she had been there since 1999 সাল থেকে এখানে রোগী দেখছেন তিনি। since 1999. তিনি বলছেন 12 বছর আগে এই কেন্দ্রটি চালু হওয়ার পর থেকে গর্ভপাতের মাত্রা অভূতপূর্ব হারে বেড়ে গিয়েছে। This level of miscarriages. এই সাংবাদিকের হিসাব অনুযায়ী এই কেন্দ্রের কারণে 10 লক্ষ মানুষ সরাসরি আক্রান্ত হচ্ছেন। জিন্দাল আরবান ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও দিল্লি সরকারের যৌথ অংশীদারিত্বে তিমারপুর ওখলা কেন্দ্রটি গড়ে ওঠে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ও দিল্লি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সমিতি বহুবার এই সংস্থাকে জরিমানা করলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, বরং উল্টোটাই ঘটেছে। প্রতিবেদন প্রকাশের পর কেন্দ্রের তত্ত্বাবধায়কদের পক্ষ থেকে একটি বক্তব্য তাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। সমস্ত বিধিনিষেধ মেনে কাজ করা হয় বলে সেখানে তারা দাবি করেছেন। সংস্থার প্রতিনিধি ও কর্তৃপক্ষ আমাদের সাক্ষাৎকারের আবেদনের কোনো উত্তর দেননি। পরিবেশকর্মী ও নাগরিক ভাবরিন কান্ধারি চাইছেন দিল্লির বর্জ্যভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলি বন্ধ হোক। বিশেষ করে পৃথক না করা বর্জ্য পোড়ানোর ক্ষেত্রে তিনি বিশেষ ঝুঁকি দেখছেন। আমরা কঠিন বর্জ্য ব্যবস্থাপনার বিধি মানছি না। বর্জ্য আলাদা করা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তা করতে আমরা ব্যর্থ হচ্ছি। 2% থেকে 3% বর্জ্য আলাদা করা সম্ভব নয়, যেগুলো আর কোনো কাজে লাগানো যায় না বা পচিয়ে জৈব সারও বানানো যায় না, সেগুলো শুধু পোড়ানো হয়। আর তা করতে হয় নিয়ন্ত্রিত উপায়ে। কিন্তু মিশ্র বর্জ্য পোড়ানো সব দিক থেকেই পরিবেশের জন্য ক্ষতিকর। আপনি জেনে শুনে পরিবেশ সংক্রান্ত সমস্ত আইন ভাঙছেন। সংস্থার প্রচারমূলক ভিডিওতে তিমারপুর ওখলাকে বর্জ্য থেকে শক্তি উৎপাদনের আধুনিক কেন্দ্র হিসেবে দেখানো হচ্ছে।
বিদ্যুৎ তৈরির আগে বর্জ্য বিশেষভাবে পৃথক করায় কম মাত্রার দূষণ ও উচ্চ দক্ষতা বজায় থাকে বলে দাবি করেছে তারা। কিন্তু নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে সম্প্রতি মৃত্যু হওয়া একজন ব্যবস্থাপক জানিয়েছেন প্রকল্পটিতে অহরহ পরিবেশ আইন লঙ্ঘন করা হয়, নেওয়া হয় না যথাযথ নিরাপত্তা ব্যবস্থা। পরিবেশকর্মী নীলম আহলুওয়ালিয়ার কাছে থাকা 2021 সালের এই ভিডিওতেও তা প্রমাণ হয়। তিমারপুর ওখলা শক্তি কেন্দ্রের ফ্লাই অ্যাশ আবাসিক এলাকার কাছে ফেলে দেওয়া হয়। বর্জ্য সংগ্রহকারীরা এখনো সেখানে বিষাক্ত ধাতু পান, যা তারা সামান্য মূল্যে বিক্রি করেন। 4 বছর আগে মারিয়া আবি হাবিব তার গবেষণায় ফ্লাই অ্যাশের যে ধরনের ব্যবস্থাপনা দেখেছিলেন তার পরিবর্তন আজও হয়নি। খোলা ট্রাকে করে তারা দিল্লির রাস্তা দিয়ে ছাই নিয়ে যাচ্ছিল। আমরা দেখছিলাম সকালের কাজের জন্য বের হওয়া ব্যস্ত যাত্রীদের চোখে মুখে ট্রাক থেকে ছাই এসে পড়ছিল। একই ঘটনা ঘটছিল শিশুদের ক্ষেত্রে। কোনো সাবধানতা অবলম্বন ছাড়াই পার্শ্ববর্তী এলাকাতে তারা সেসব ছাই ফেলে দিল। বর্জ্যভিত্তিক শক্তি উৎপাদন কেন্দ্রে গ্যাস শোধনের জন্য কার্যকর সুবিধা থাকলে তা পরিবেশ বান্ধব হিসেবে বিবেচিত হয়। তিমারপুর ওখলার মতো সংস্থাগুলি তার ভিত্তিতে আন্তর্জাতিক কার্বন ক্রেডিটের বাজার থেকে তাদের প্রতি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য আয় করতে পারে। তবে GAIA এর মতো পরিবেশ সংস্থাগুলো এর বিরুদ্ধে নিয়মিত প্রতিবাদ করে এসেছে। জিন্দাল সাহেব লাগা রহে থে উসমে কার্বন ক্রেডিট কা পুরা বাজার গ্রুপ এই কেন্দ্র তৈরি করার সময় কার্বন ক্রেডিটের বাজারে ধস নেমেছিল, কিন্তু এখন তা ফের গড়ে উঠেছে। আগে যথেষ্ট আয় করতে না পারায় এখন কেন্দ্রটি থেকে উৎপাদন ক্ষমতা বাড়িয়ে বাড়তি আয় করার আশা করছে তারা। দিল্লির বর্জ্য সমস্যার কথা অস্বীকারের উপায় নেই। তিমারপুর ওখলার মতো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি নিজেদের পরিবেশ বান্ধব হিসেবে দাবি করে আসছে, কিন্তু এই মহানগরীর বায়ু দূষণের সমস্যাকে প্রকৃতপক্ষে তারা আরও বাড়িয়ে তুলছে। এই কেন্দ্রের কাছাকাছি বাস করা বাসিন্দাদের উপর এর প্রভাব ভয়াবহভাবে স্পষ্ট।